আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি 2025 এবং এইচএসসি 2027 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদেরকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকের এই ভিডিওটা মূলত হচ্ছে তোমাদেরকে কেন্দ্র করে, কারণ এইচএসসি 2025 ব্যাচটা হচ্ছে যে মাত্র তোমাদের এইচএসসি এক্সাম শেষ হয়েছে এবং তোমরা অ্যাডমিশন টেস্টের জন্য এখন প্রিপারেশন নেওয়া শুরু করেছো। তো অ্যাডমিশন টেস্টটা তোমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা সময়। অ্যাডমিশন টেস্টের যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা সময়। এবং আমি ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছ থেকে এমন অনেক প্রশ্ন পাচ্ছি যে আসলে কিভাবে এই সময়টাতে পড়ালেখা গুছিয়ে আনা যাবে, কিভাবে পড়ালেখা করলে পড়ালেখাটা সহজ হবে এবং পরীক্ষায় ভালো করা যাবে। তো এই প্রশ্নগুলো কিন্তু খুবই কমন প্রশ্ন এবং এগুলা প্রত্যেক অ্যাসপিরেন্টের মনে জাগবে এবং জাগাটাই স্বাভাবিক। তো এই জন্য আসলে সব প্রশ্নের কিছুটা সব প্রশ্নের উত্তর আকারে এই ভিডিওটা করার চেষ্টা করছি। প্রথম অংশে ভিডিওর আমি এইচএসসি 25 ব্যাচকে নিয়ে কথা বলবো এবং এই ভিডিওর শেষের দিকে হচ্ছে যে আমি এইচএসসি 27 ব্যাচের কথা বলবো। কারণ হচ্ছে এইচএসসি 27 ব্যাচ তোমরা হচ্ছে সামনে একটা ভাইটাল পিরিয়ডে ঢুকতে যাচ্ছ, সেটা হচ্ছে তোমাদের কলেজ জীবন। সো প্রথম দিকে আমি এইচএসসি 25-এর কথা বলবো। তো এইচএসসি 25 ব্যাচ হচ্ছে তোমাদের মাত্র তোমাদের কলেজ জীবনের যে অধ্যায়টা সেটার ইতি টেনেছ, সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষা দেওয়ার মাধ্যমে। এখন হয়তো তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী মেডিকেল অ্যাডমিশন টেস্ট অথবা কেউ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট অথবা কেউ ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবা। তো যাই হোক, এখন আমি কথা বলবো হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট যেটা আছে মেডিকেল অ্যাসপিরেন্টদেরকে নিয়ে। তো প্রথমত হচ্ছে তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা তারা হয়তো বা কোচিং সেন্টার যেগুলোতে তোমাদের প্রেফারেন্স ছিল সেগুলোতে ভর্তি হয়ে গেছো। তো সেক্ষেত্রে তোমরা হয়তো অফলাইন ক্লাস অনলাইন ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে এবং সেখানে তোমরা পরীক্ষাও দিচ্ছ। তো এখন হচ্ছে আমি এই অংশে দুইটা সেগমেন্টের কথা বলব। প্রথম হচ্ছে প্রিপারেশন ফর দ্য ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, আর পরের অংশ কথা বলবো হচ্ছে জিকে ইংলিশ নিয়ে। প্রথমত হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে তোমরা এই অ্যাডমিশন ফেজে এসে তোমরা যদি চিন্তা করো যে আমি অনেক কিছু জানি, আমার একাডেমিকটা অনেক ক্লিয়ার, তাহলে তোমরা ভুল করবা। কারণ হচ্ছে তোমাদেরকে প্রথমে একটা কথা বলে দিই, অ্যাডমিশন ফেজের যে পড়ালেখা সেটা একাডেমিকের পড়ালেখার ধারে কাছেও যাবে না। মানে একাডেমিকের পড়ালেখা যদি হয় এক দুই গুণ, তাহলে তোমার জাস্ট একটা পড়ার অ্যামাউন্টের কথা বলছি, যদি দুই হিসেবে আমি করি তাহলে তোমার অ্যাডমিশনের পড়াটা হবে 27 টাইমস। তো এইভাবে আসলে আমি জাস্ট একটা ভেরিয়েবল বললাম, এটা তো এত বেশি না। আবার তোমার যদি একাডেমিকে খুব ভালো একটা প্রিপারেশন থাকে, মানে একাডেমিকে তুমি খুব ভালো স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে অবশ্যই তুমি এখানের মধ্যে একটা বেনিফিট পাবা, কারণ হচ্ছে তোমার অনেক জিনিস কমন লাগবে। এখন আসি প্রথমে হচ্ছে প্রিপারেশনগুলো কীভাবে নিবা। প্রথমত হচ্ছে তোমরা অনেকেই হয়তো এই একাডেমিক লাইফে বইগুলা খুলেও দেখো নাই, যে বইগুলা ছিল হয়তো বা ফিজিক্স, ম্যাথ, তারপর ম্যাথ বলছি, ফিজিক্স, বায়োলজি, তারপর কেমিস্ট্রি, এগুলো হয়তো তোমরা খুলেও দেখো নাই। কিন্তু এই ফেজে আসার পর তোমাদের প্রতিটা সাবজেক্ট, প্রতিটা অধ্যায় বই রিডিং দেওয়ার মাধ্যমে আসলে বই রিডিং দেওয়ার মাধ্যমে আসলে তোমাদেরকে লাইন দাগিয়ে পড়তে হবে। তো এটা হচ্ছে তোমাদের জন্য সব থেকে টর্চারিং একটা বিষয়, সেটা হচ্ছে তোমরা যারা পড়োনি। হ্যাঁ, তোমরা যারা পড়োনি, অনেক বড় বড় বই, সেটা হচ্ছে কেমিস্ট্রি, হাজার নাকসারের বই, বেশ বড় একটা বই। এই বইগুলো হচ্ছে তোমাদেরকে পড়তে হবে বই রিডিং দেওয়ার মাধ্যমে। তো এটা যদি তোমাদের একটু টাফ মনে হবে, কিন্তু কিছু করার নেই, করতে হবে। তো প্রথম আমি জোর দেবো যে বিষয়টা, সেটা হচ্ছে বই রিডিং দেওয়ার। তোমরা অনেকে বলবা যে ভাই আমি কি নোট করব, ক্লাসে কি নোট করব, আমি কি করব। আসলে নোট করলে তুমি যে পড়াটা যে ক্যাপচার করবা, তুমি যে পড়াটা শুনবা, তোমার শোনার ফলে যে পড়াটা ক্যাপচার করার কথা ছিল, সেই জিনিসটা তুমি করতে পারবে না। কারণ হচ্ছে কি, তুমি যেহেতু নোট করছো, তোমার একটা কনসেন্ট্রেশন নোট করার মধ্যে চলে যাবে। আর তোমরা যারা অনলাইনে ম্যারাথন ক্লাস করো, তোমরা তো জানোই অনলাইনে হচ্ছে যে স্লাইড দেওয়া হয়, মানে স্লাইড যেটা পড়ানো হয়েছে সেই স্লাইডটা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়। তো তোমরা যারা হচ্ছে যে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা সেই স্লাইডটা ডাউনলোড করে নেবে এবং ডাউনলোড করে সেই স্লাইডটা পড়বা। তো নোট আলাদাভাবে যে নোট করে পড়বা, ওই নোট করার কোনো প্রয়োজন আমি মনে করছি না। তবে তুমি যদি চাও তাহলে বিভিন্ন এক্সট্রা ইনফরমেশনগুলো তোমার বইয়ের পাশে স্টিকি নোট করার মাধ্যমে, মানে স্টিকি নোটের মাধ্যমে জুড়ে দিতে পারো। এখন হচ্ছে দ্বিতীয় কথা, তুমি নোট করলা না। প্রথমত তোমার ইনস্ট্রাকশন হবে যে তুমি প্রথমে আমি অনলাইন ক্লাসেই বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ এটাই বেশি সহজ আসলে। তো প্রথমে হচ্ছে তুমি অনলাইন ক্লাসটা করলা। অনলাইন ক্লাসটা করার পরে তুমি ফুল কনসেন্ট্রেশনে অনলাইন ক্লাসটা শুধু করবা এবং অনলাইন ক্লাসটা বুঝবা। এবং পরে অনলাইন ক্লাস যখন শেষ হয়ে যাবে, তুমি হয়তো বা সেই স্লাইডটা ডাউনলোড দিবা। সেই স্লাইডটা ডাউনলোড দেওয়ার পরে সেই স্লাইডটার সাথে তুমি তোমার বইটা খুলবা। তাহলে প্রথম স্ট্র্যাটেজিটা কি বলছি, প্রথমে অনলাইন ক্লাসটা করলা, অনলাইন ক্লাসটা করার পরে উইথ ফুল কনসেন্ট্রেশন, এখানে কোনো নোট করার আমার
বলে মানে মনে হয় না নোট করার কোনো প্রয়োজন আছে। এরপরে হচ্ছে যে তুমি তোমার বইটা খুলবা, স্লাইডটা ডাউনলোড দিবা, তুমি তোমার বইটাও রিডিং দিবা, কারণ অলরেডি তোমার যে থিমটা তোমার মাথার মধ্যে অলরেডি তোমার যে টিচাররা আছেন ওনারা দিয়ে দিবেন। সো থিমটা নিয়ে তোমার আর ঝামেলা হবে না। তুমি যখন বই রিডিং দিবা তুমি অলরেডি জানো কিন্তু বইয়ের কোন জায়গাতে ইম্পর্টেন্ট, কারণ ওই অনলাইন ক্লাসেই তোমাকে বলে দেওয়া হবে যে এই লাইনটা ইম্পর্টেন্ট। তো তুমি কি করবা, ওইটা মাথায় থাকতে থাকতে তুমি তোমার বইটা একটু রিডিং দিয়ে দিবা। সেক্ষেত্রে বইটা রিডিং দেওয়া খুবই ইজি হবে, কারণ হচ্ছে তুমি অলরেডি জানো বইয়ের কোন জায়গাটা ইম্পর্টেন্ট কোন জায়গাটা ইম্পর্টেন্ট না, কারণ তুমি মাত্র ক্লাস করেছো এবং ক্লাসে যে ইনস্ট্রাক্টর তিনি এটাই বলে দেবেন যে তোমার কোন জায়গাটা ইম্পর্টেন্ট। তো এই অবস্থার পরে মানে এই কিসের পরে তুমি ডাউনলোড দিলা তোমার স্লাইডটা, এবং স্লাইডের পাশাপাশি তুমি তোমার বইটা খুললা এবং তুমি ভাইটাল লাইনগুলো দাগিয়ে নিলা এবং সেগুলো একটু রিভাইজ করলা। তাছাড়া কিছু এক্সট্রা বইয়ের ইনফরমেশন যেগুলো আছে সেগুলো তোমার স্লাইডে যদি থাকে সেগুলো তোমার বইয়ের পাশে লিখে রাখলা বা স্টিকি নোট দিয়ে স্টিক করে রাখলা। এই হচ্ছে তোমার প্রথম ফেজ, অর্থাৎ প্রথম ফেজটা তোমার এখানেই শেষ হয়ে গেল। এখন আসি যে দ্বিতীয় যে ফেজটা সেটা হচ্ছে এখন তুমি এক্সট্রা রাইটার পড়বা। এক্সট্রা রাইটার পড়ার ক্ষেত্রে কী করবা, এক্সট্রা রাইটারের ক্ষেত্রে পড়তে হবে সেটা হচ্ছে তোমাদের কোচিং সেন্টার থেকে হয়তো বা এই বিভিন্ন সহায়ক বই দিয়েছে হয়তো, সেখানে এক্সট্রা রাইটারের বই ইনফরমেশনগুলো একদম লেখা থাকে। হ্যাঁ, যদিও এক্সট্রা রাইটারের যে ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে যে তোমাদের ক্লাসেই বলে দেওয়া হবে ইনশাল্লাহ, যে কোচিং সেন্টারে তুমি আসো ওইগুলোর ক্লাসেই বলে দেওয়া হবে। তো তোমরা সেখান থেকেই জেনে নিবা। এখন যদি মনে করো তুমি এক্সট্রা আরও অনেক কিছু জানতে চাও সেক্ষেত্রে তুমি কী করতে পারো, সেক্ষেত্রে তুমি করতে পারো হচ্ছে যে কি বায়োলজির ক্ষেত্রে, হ্যাঁ বায়োলজির ক্ষেত্রে মাজেদ আমিনের বই পড়তে পারো, আবুল হাসান স্যারের বই পড়তে পারো। কেমিস্ট্রি ফিজিক্সের ক্ষেত্রে অত বেশি বই লাগে না, কেমিস্ট্রি আর ফিজিক্সের ক্ষেত্রে অনুশীলনী প্রশ্নগুলো সলভ করার দিকে একটু মনোযোগ প্রশ্ন করবা, অনুশীলনী প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবা, তাইলে দেখবা যে অল অ্যাভারেজ হয়ে যাবে। এখন আসি হচ্ছে যে এই তুমি শেষ করলা এবং তারপরে হচ্ছে যে তুমি তোমার নেক্সট এক্সামে বসবা। এক্সামে বসার পরে দেখবা যে এক্সাম দেওয়ার পরে অনেক এক্সাম হচ্ছে খারাপ হবে, কিছু এক্সাম হচ্ছে বেশ ভালো হবে। তো এক্সাম যখন খারাপ হয়ে যাবে তখন চিন্তা করার কোনো কারণ নাই, বরং তুমি যে প্রশ্নগুলো পারোনি, তুমি যে প্রশ্নগুলো কঠিন লেগেছে তোমার, সেই প্রশ্নগুলো হচ্ছে যে তুমি আবার নিজে এসে ঠিক করে নিবা। হ্যাঁ, কীভাবে, যেমন তুমি একটা প্রশ্ন হয়তো ডেইলি এক্সাম দিয়েছো, ডেইলি এক্সামে হয়তো তুমি পেয়েছো হচ্ছে যে 50-এর মধ্যে 30 পেয়েছো, তো তোমার হয়তো বা 5টা প্রশ্ন ভুল গিয়ে হয়েছে এবং আরও কয়েকটা প্রশ্ন হয়তো বা তুমি দাগাতে পারো নাই। তো সেই প্রশ্নগুলোর সলিউশন তুমি দেখে নিবা, সেই প্রশ্নগুলো তুমি মার্ক করবা, বইয়ে খুঁজে বের করবা যে আসলে কোন জায়গাতে আমার লেগিংস আছে, তুমি এক্সাম দেওয়ার মধ্যে বুঝতে পারবা। তুমি 30 পেয়েছো, তুমি কেন 50-এর মধ্যে 40 পেল না সেটা তুমি খুঁজে বের করবা, কোন বইগুলো কোন প্রশ্নগুলো তুমি পারোনি, কোন প্রশ্নগুলো তোমার পারা উচিত ছিল, কিংবা কোন প্রশ্নগুলো আসলে তুমি ব্লাইন্ড মিস্টেক করেছো, সেই প্রশ্নগুলো খুঁজে বের করবা। তো এই টোটাল একটা প্রসিজারের মাধ্যমে তোমরা যখন যাবা তখন হচ্ছে যে তোমার প্রিপারেশনটা গুছানো হবে। তারপরে হচ্ছে যে আমি কথা বলি হচ্ছে জিকে ইংলিশ নিয়ে। তোমাদের সব থেকে পেইনফুল যে সাবজেক্ট সেটা হচ্ছে জিকে আর ইংলিশ। এই দুইটা সাবজেক্ট তোমরা আসলে অনেক চেষ্টা করলেও হচ্ছে যে তোমরা পারো না, কারণ হচ্ছে কমন করাটা খুবই কঠিন এই জিকে ইংলিশ একটা নিয়ে। তো জিকে ইংলিশের জন্য যেটা বলবো সেটা হচ্ছে জিকের ক্ষেত্রে যেহেতু ইন্টারন্যাশনাল আছে, তোমরা ইন্টারন্যাশনাল আপডেটেড যে খবরগুলো আছে সেই খবরগুলো রাখবা। আপডেটেড যে ইনফরমেশনগুলো আছে, যেমন এখন ওয়ার, যেমন রাশিয়া ইউক্রেন ওয়ার, তাছাড়া ইরান ইসরায়েল যুদ্ধ। হ্যাঁ, ইরান ইসরায়েল যুদ্ধটা তোমরা পড়বা, বেশ ভালো করে পারবা। রাশিয়া ইউক্রেন তো বিশেষ করে হচ্ছে জিকের জন্য আপডেটেড থাকতে হবে। তোমার রিসেন্ট টপিকগুলো নিয়ে মানে মাথায় একটু ধারণা থাকা লাগবে, রিসেন্টলি তুমি কি হতে যাচ্ছে, এই পৃথিবীতে কী হচ্ছে, এইসব বিষয় নিয়ে তোমার ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল থেকে সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে সেটা হচ্ছে প্রণালী। প্রণালীর মধ্যে দেখা যাবে যে কি এখন এই মুহূর্তে সবথেকে ইম্পর্টেন্ট যে প্রণালী সেটা হচ্ছে হরমুজ প্রণালী। কারণ হচ্ছে তোমরা সবাই জানো ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে ইরান যে যে থ্রেটটা দিয়েছিল সেটা হচ্ছে হরমুজ প্রণালীটা বন্ধ করে। তো হরমুজ প্রণালীটা ইম্পর্ট্যান্ট। এরপরে হচ্ছে যে আমাদের বিভিন্ন নদ নদী, বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি নদ নদী, বাংলাদেশের ম্যাপটা তোমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। পাশাপাশি উত্তরে দক্ষিণে কী আছে, বাংলাদেশের প্রতীক, তাছাড়া জুলাই আন্দোলন, এখন তো এটাও ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই টপিকগুলো নিয়ে তোমাদেরকে পড়তেই হবে জিকের জন্য। ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার জন্য পড়তে হবে, মানে অল এভারেজ এই রিসেন্ট টপিকগুলো নিয়ে তোমার একটু ভালো ধারণা থাকা লাগবে। আর ইংলিশের কথা যদি বলতে যাই, প্রথমতই বলতে হবে সেটা যে ইংলিশ ইংলিশ যদি বলতে যাই তাহলে বলবা যে পড়বা হচ্ছে যে পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো সম্পর্কে খুব ভালো ধারণা থাকা লাগবে। তারপর হচ্ছে যে কি আমাদের ভয়েস আসে, ন্যারেশন আসে, আর হচ্ছে যে কি আমাদের ওই যে কমপ্লিটিং সেন্টেন্স টাইপের একটা আছে না, ওই কমপ্লিটিং সেন্টেন্সগুলো আসে। তো
এই যে কীগুলো আছে এই টপিকগুলো ইম্পর্টেন্ট। এখন আসে সিনোনিমস অ্যান্টোনিমস, এগুলো তোমরা পড়বা। আসলে ওই সিনোনিমস অ্যান্টোনিমস আসলে তোমরা আসলে ওই যে কমন ফেলতে পারবা তার চান্স হচ্ছে খুবই নগণ্য। এটা খুবই কঠিন কমন ফেলানো। তাই তোমরা পড়ে যাবা, যদি কমন পড়ে তাহলে তো আলহামদুলিল্লাহ, কমন পড়বে বলে আমার মনে হয় না। তবে এমন না যে তোমরা পারবা না। দেখবা যে সিনোনিমস অ্যান্টোনিমসের অনেকগুলা, সিনোনিমস অ্যান্টোনিমস প্রভার্বস, এগুলোর অনেকগুলাই আছে যেগুলো হচ্ছে তোমরা আগেই কোনো একদিন তোমরা এই যে 12 বছর পড়ালেখা করেছো, এই 12 বছরের কোনো না কোনো একদিন তোমরা এইগুলা একবার হলেও পড়েছো। তো এগুলা নিয়ে সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এই ওভারঅল এই মানে তুমি এই সিনোনিমস অ্যান্টোনিমস নিয়ে তো প্যারা নেওয়ার কোনো দরকার নেই, কারণ তুমি যেভাবে পারো না অনেকেই পারে না এগুলো, মানে সবাই কেউই এগুলো কমন ফেলতে পারবে না তুমি কমন ফেলতে না পারলে। বাকি যে প্রিপারেশনটা, সেই প্রিপারেশনটা গুছিয়ে নিতে হবে। এখন এভারেজ বলি যে তোমার কীভাবে প্রিপারেশন নিলে বা মানে পরীক্ষায় কত মার্ক থাকলে তুমি আশা করতে পারো মেডিকেল এডমিশন টেস্টে চান্স পাওয়ার। 100 মার্কের পরীক্ষায় আমরা ধরে নিই হচ্ছে যে কি এভারেজে 70 মার্ক যদি তুমি তুলতে পারো তাহলে তোমার মেডিকেলে ইনশাল্লাহ চলে আসবে। মানে এভারেজ কথা বলছি। যদি কেউ 80 অথবা 80 মার্ক তুলতে পারো, সেক্ষেত্রে তোমার ডিএমসি চলে আসার সম্ভাবনা সর্বোচ্চ। সেটা হচ্ছে ডিএমসি, মানে ডিএমসি যা চান্স পায় এভারেজে 80 অথবা 80+ মার্কস পায়। তো এই হচ্ছে তোমার টার্গেট, এবং তুমি এইভাবে আসলে প্রিপারেশন নেবা, এবং আশা করি তোমরা অনেক ভালো প্রিপারেশন নিবা এবং বেশ ভালো করতে পারবা। এবং অবশ্যই তোমরা যখন পরীক্ষায় ভুল করবা, সেই ভুলগুলা এসে তুমি শুধরে নিবা, যে কেন ভুল করলাম, কোন জায়গা থেকে ভুল করলাম এবং কোন বইয়ের অংশ ছিল এটা, সেটা দেখে নিবা। এটা তোমারকে কীভাবে যে উপকৃত করবে সেটা তুমি নিজেও বুঝতে পারছো না, তুমি পরীক্ষার হলে গেলে বুঝতে পারবা। এখন আসি কথা বলছি এইচএসসি 2027 ব্যাচের জন্য। তোমরা সামনে হচ্ছে যে মানে তোমাদের কলেজ জীবন শুরু করবা, এবং ওইখানে যে যাওয়ার পর তোমরা একটা, যে আমরা বলি না এটা বেল শেপড না, আসলে ওইটা কিসে বলে, এক্সপোনেনশিয়াল গ্রাফের মতো তোমাদের পড়ালেখাটা উপরের দিকে উঠে যাবে। তো এখন কথা হচ্ছে তোমাদের এই পড়ালেখাটা সার্ভাইভ করার জন্য প্রথম দিন থেকেই পড়ালেখা শুরু করতে হবে। অর্থাৎ তোমরা এইভাবে যদি চিন্তা করো যে আমি তো এখন একটু রেস্টে আছি, কলেজ শুরু হোক তারপরে আস্তে আস্তে পড়বো, যদি তুমি এই জিনিসটা চিন্তায় নিয়ে আসো তাহলে তুমি কখনোই আর ভালো করতে পারবে না। ওই যে একবার তোমার ডাউনফল হবে, সেই ডাউনফল থেকে আর তোমার উঠে যে আবার কামব্যাক দেওয়াটা সেটা কঠিন হয়ে যাবে। তাই এইচএসসি 27 জন্য একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে প্রথম দিন থেকেই, কলেজ শুরু হওয়ার প্রথম দিন থেকেই একদম কনসেন্ট্রেটেডভাবে পড়ালেখা শুরু করো। ইনশাআল্লাহ খুবই ভালো হবে, এবং কনসেন্ট্রেটেডভাবে পড়ালেখা শুরু করলে এত পড়ালেখার চাপও মনে হবে না। দেখা যাবে তুমি হয়তো বা কিছু কিছু পড়ছো, দিনে 3 ঘন্টা 4 ঘন্টা পড়ছো, কিন্তু তুমি কন্টিনিউয়াসলি পড়ছো, তুমি কনসিস্টেন্সিটা মেনটেন করছো, তাহলে দেখবা যে কি তোমার জন্য পড়াটা প্রেশার মনে হবে না। কিন্তু তুমি যদি শুরুতে মনে করো যে না আমি পড়বো, সামনে সময় আছে আমি পড়বো, এইটা যখন চিন্তা করবো আসলে পড়াও হবে না। আর নেক্সট টাইম তুমি হচ্ছে যে এই যে পড়ার গ্যাপটা চলে গেলো, সেই গ্যাপটা কিন্তু কভার দেওয়া তোমার পক্ষে কঠিন হয়ে যাবে। আর এইচএসসির ক্ষেত্রে, এইচএসসি যখন তুমি পড়বা তখন হচ্ছে তুমি নোট করে পড়বা। আমি অ্যাডমিশনের ক্ষেত্রে যেমন বললাম যে নোটটার থেকে বই রিডিং দেওয়াটা প্রেফার করছি আমি বেশি। আর এখন এইচএসসি তুমি যখন উঠে আসছো, সেক্ষেত্রে তুমি নোট করে পড়বা। প্রথমে হচ্ছে নোট করে পড়বা, কনসেপ্ট বুঝবা, নোট করে পড়বা। এবং পরে হচ্ছে তোমার যদি মনে হয় যে তুমিও মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিতে চাচ্ছ, তাহলে তুমি বায়োলজিটা একটু রিডিং পড়ে রাখতে পারো, কেমিস্ট্রিটা একটু দেখে দেখে রাখতে পারো। বায়োলজিটা অবশ্যই রিডিং দিয়ে রাখলে ভালো, কিন্তু আগেরগুলো তোমার মানে রিডিং দেওয়ার কোনো মানে ওইভাবে এখন দরকার নেই, তুমি নোট করে পড়ো। কেমিস্ট্রিটা চাইলে একটু একটু দেখতে পারো। আর ফিজিক্স তুমি তোমার থিম বুঝো, থিম বোঝার পর হচ্ছে যে তুমি কনসেপ্ট ক্লিয়ার করে ম্যাথ প্র্যাকটিস করো। এইভাবেই হচ্ছে তোমার প্রিপারেশন হবে। তুমি প্রথম দিন থেকেই কনসিস্টেন্সি মেনটেন করো, তুমি প্রথম দিক থেকে ক্লাস করো, প্রথম দিক থেকে পড়ালেখা করো, দেখবা যে তোমার জন্য পড়ালেখাগুলো অনেক সহজ হয়ে যাবে। কিন্তু তুমি যদি গ্যাপ দিয়ে দাও তাহলেই তোমার জন্য সব থেকে একটা খারাপ সময় আসলে অপেক্ষা করবে। তো যাই হোক, ওভারঅল আমি এইচএসসি 27, এইচএসসি 25 দুই ব্যাচের জন্যই কথা বললাম, এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। দুইটা ব্যাচই হচ্ছে যে সামনে খুবই ইম্পর্টেন্ট একটা সময়ের মধ্যে উপস্থিত হবার সময়, একটা অ্যাডমিশন টেস্ট, আরেকজন হচ্ছে যে কলেজ জীবন শুরু করবা। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, আশা করি তোমরা অনেক ভালো করবা। আর বেস্ট অফ লাক ফর অল অফ ইউ। থ্যাংক ইউ।